সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে নিজেকে চেনার সুযোগ পাই কিনা বা নিজেকে আরো ভালো চিনতে পারি কিনা। কারণ সম্পর্কের মধ্যে দুটো মানুষ থাকে, ভালোবাসার সম্পর্কে যে আমরা যখন থাকি সেটা মানে প্রেমের সম্পর্কে হোক, বিয়ের সম্পর্কে হোক, কিংবা প্রেম বা বিয়ের বাইরেও হতে পারে, আমাদের বন্ধুর সাথেও ভালোবাসার সম্পর্ক হতে পারে। যে কোনো ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে আমরা কি নিজেকে জানার একটা সুযোগ পাই কিনা, নিজেকে আরো ভালো চিনতে পারি কিনা। তো এটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। কারণ যেটা হয় যে আমাদের একটু বহির্মুখী চিন্তা থাকে, আমরা চেষ্টা করি অন্য একটি মানুষ আমার সাথে যা করলো যা বললো সেটিকে অনেক বেশি বিচার বিশ্লেষণ করে ফেলি। কিন্তু আমি এটাতে কিভাবে আমার ভেতরে দ্বন্দ্ব হচ্ছে বা আমার ভেতরে কষ্টগুলো হচ্ছে বা আমার এত কষ্ট হচ্ছেই বা কেন, যখন আমাদের ভালোবাসা সম্পর্কে কোনো চিড় ধরে বা যখন আমাদের ভালোবাসার সম্পর্কে একটু ওঠানামা হয়, তখন আমাদেরও তো কষ্ট হয়, যিনি যে এই পক্ষে থাকেন তারও তো অনেক কষ্ট হয়। কাজেই সে কিন্তু নিজেকে ঘুরে ফিরে দেখার চেষ্টা করে, কিন্তু সেটা একটু কম করি আমরা, অন্য মানুষটিকে বেশি বোঝার চেষ্টা করি কেন সে আমার সাথে এটা করলো, আমি কি তার যোগ্য নই, আমাকে সে কি তার যোগ্য মনে করছে না, অনেক রকম চিন্তা ভাবনা তাকে নিয়ে হতে থাকে। কিন্তু আমাদের যে নিজেদেরকে একটু ঘুরে দেখা, নিজেদের সম্পর্কে একটু আরো স্পষ্ট ধারণা লাভ করা, অর্থাৎ যেটা আমরা বলি যে নিজেকে জানাটা খুব জরুরি, সেই জায়গাটা বোধহয় আমাদের একটা সুন্দর একটা ধারণা তৈরি হতে পারে যদি আমরা এটা একটু আরো গভীরভাবে ভাবার চেষ্টা করি। তো আমরা একটু আজকের টপিকটা একটু ভাবগম্ভীর হয়ে গেছে, আশা করছি আমরা এটা আমাদের অতিথিরা এটা আরো সুন্দর করে বলতে পারবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা আছে তাদের একজন হচ্ছে মাহমুদুর রহমান, ডক্টর মাহমুদুর রহমান, তোমাকে স্বাগত। মাহমুদুর রহমান একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেকবার এসেছে আমাদের অনুষ্ঠানে। আরেকজন হচ্ছে সঞ্জিদা। সঞ্জিদা, তোমার পুরো নামটা কি? সঞ্জিদা ইসলাম। সঞ্জিদা হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট, বহুদিন ধরে আমরা একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে প্রশিক্ষণ নিয়েছি। সঞ্জিদা কাজ করছে একজন সাইকোথেরাপিস্ট হিসেবে। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো বলো, কে বলবে আগে? আমি ছেড়ে দিচ্ছি তোমাদের উপরে। বলো। নিজেকে চেনা বা নিজেকে বোঝা, এই জিনিসটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা শুরুটা হয় কিন্তু জন্মের পর থেকেই, যখন কিনা প্রথম আমাদের ইন্টারেকশন শুরু হতে থাকে বাইরের পৃথিবীর সাথে। আর সেই ইন্টারেকশনের প্রথম ধাপটা কিন্তু থাকে মা বাবার সাথে বা পরিবারের সদস্যদের সাথে। এবং ওইখান থেকেই কিন্তু আমাদের একটা বেসিক নিজের সম্পর্কে প্রথমত আমরা একটু একটু করে বুঝতে পারি, তাদের ব্যবহারগুলো দিয়ে আমাদের মধ্যে অনুভূতিগুলো তৈরি হতে থাকে। তারপর যেটা হয় যে আমরা যখন একটু বড় হলাম, তখন আমরা স্কুলে যাই, টিচারদের সাথে করি, কিংবা বাইরের পরিবেশের সাথে আমাদের তখন ইন্টারেকশনটা শুরু হয়। তখন কিন্তু আরেক ধরনের সুযোগটা তৈরি হয় নিজেকে জানার। কিভাবে? এটা শুধুমাত্র অন্য কেউ আমাকে কিছু একটা বলছে আমি সেটাই বিশ্বাস করছি তা কিন্তু না। অন্যরা আমাকে বলছে, আমার সেই বয়সে সেইটুকু ম্যাচুরিটি দিয়ে আমি কিন্তু সেটাকে উপলব্ধি করার জায়গাটা তৈরি হয়, এবং সেইখান থেকেই একটা বোধ তৈরি হয় নিজের সম্পর্কে, বিশ্বাস তৈরি হয় নিজের সম্পর্কে। তো এই বোধটা যখন কিনা আরেকটু বড় হলাম, যখন কিনা ভালোবাসার সম্পর্ক আরেকটু বড় অবস্থায় যায়, তখন কিন্তু হচ্ছে বন্ধুর সাথে। এবং আরেকটু যদি বলি, কারো কারোর সাথে আমাদের স্পেশাল কিছু বন্ধু বলতে যাকে বোঝায়, সেই সম্পর্কগুলোর মাধ্যমেও কিন্তু আমরা তখন নিজেকে বুঝতে শুরু করি। কিন্তু ছোটবেলাতে মনে হয় না যে আমাকে কেউ খারাপ বললো তার মানে আমি খারাপ, এরকম একটা হয় না? ছোটবেলাতে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি না। হ্যাঁ, তখন আমাদের যেহেতু ইনফরমেশন আমাদের কাছে কম থাকে, আমাদের অভিজ্ঞতা কম থাকে, তখন কিন্তু যে তথ্যগুলো আমরা আমাদের চারপাশ থেকে পাচ্ছি, এটা ভার্বাল হোক নন ভার্বাল হোক, সেই তথ্যগুলোকে কিন্তু আমরা ওভাবে নিয়ে নিচ্ছি। যার কারণেই কিন্তু ওই সময়টাতে হয়তো আমাদের নিজেদের সম্পর্কে অনেক সময়, যদি আমরা খুব ভালো একটা এনভায়রনমেন্টে বড় হই, হেলদি এনভায়রনমেন্টে বড় হই, তখন দেখা যায় যে আমাদের নিজেদের সম্পর্কে বিশ্বাসটা অনেক দৃঢ় হয়। আর যখন কিনা আমাদের একটু কোনো ক্রাইসিস থাকে, তখন কিন্তু যে জায়গাটা হয় কখনো কখনো নিজের সম্পর্কে একটা সন্দিহান হয়ে পড়ি, নিজের আত্মবিশ্বাস তৈরিতে তখন আমাদের কিছু সমস্যা হয়, এবং যেটা কিনা পরবর্তী বছরগুলোতে পুরো জীবন ধরেই আমরা যদি সচেতন না হই তাহলে বহন করে যাই। একটু থামাচ্ছি তোমাকে, তোমার আরো কথা ছিল আমি জানি, একটা ফোন অপেক্ষা করে
আছে আমাদের জন্য, ফোনটা নিয়ে পরে আমরা আবার আলোচনায় ফিরবো, তোমার কাছেও পরে আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি। আচ্ছা, আমি ঢাকা থেকে বলছি। হ্যাঁ, আমার ছোট ছেলের ব্যাপারে আসলে কথা বলতে ওকে। চাচ্ছিলাম। ওর বয়স 10 বছর। ওর হচ্ছে পড়ালেখায় খুব ভালো আলহামদুলিল্লাহ, নামাজও পড়ে, নিজে থেকেই পড়ে। আচ্ছা। মানে সবকিছু তো মানে পারফেক্ট করার চেষ্টা করে, কিন্তু নিজে থেকেই করে। আর আমাদের বাসায় এনভায়রনমেন্টটা হচ্ছে আমরা সবাই হাজব্যান্ড ওয়াইফ সবাই খুব মজা করি, ক্যারাম খেলি, সবই করি, সঙ্গে হাসাহাসি করি, মানে আমরা খুব ফ্রি। কিন্তু ওর প্রবলেমটা হচ্ছে ও হচ্ছে এই যে টাচ করবে বা কোনো কিছু কাউন্ট করে রাখবে, বা ওর শোকেস ভর্তি অনেক খেলনা আছে, সেগুলোর কোনোটাই আর কি মনে হয় যে ও ফিল করে যে এটাকে ছাড়বো না, বা এটাকে ফেলা যাবে না। বা ইভেন ও এক্সারসাইজ বুক টুকের ভেতরেও এই প্রবলেমগুলি হয়। কিসের ভেতরে? একটু স্লো, মানে খাতা বা আমি ওকে সেদিন 2টা টয় দিছি যে তুমি একটা নাও, ভাইয়াকে একটা দাও। ও করলো, আমি তখন জানি যে এটা করবে। ও খুবই কনফিউজড যে ও কোনটা রাখবে, মানে ও এইটা হয়তো ফিল করে কিনা যে একটাকে রাখলে আরেকটার কি মন খারাপ হবে, এরকম কিছু হয়তো। মানে এই কিছু কিছু জিনিস। আর ওর ওই যে মাঝে মাঝে এক একটা অ্যাক্টিভিটি করতে থাকে, যে ঘাড় ইয়ে করতে থাকে বা টাচ করতে থাকে সবকিছু, যে এটা টাচ করলাম, এটা সেকেন্ড টাইম করতেই হবে, এইটাই। আচ্ছা, বুঝেছি। আর খুব নার্ভাস হয়ে যায়। মানে ও কিন্তু কালচারাল প্রোগ্রামে খুব ভালো আলহামদুলিল্লাহ, মানে নিজের থেকে আমরা জোর করি না বাসায় কেউ কখনো কিছুতেই। কিন্তু ও ফ্রেন্ডরাও যদি রাস্তায় দেখা হয়, মানে উইলিংলি, মানে জাস্ট ওকে, বা কি করব বা কি হবে, এইটাই, মানে খুব নার্ভাসনেস কাজ করে ওর মধ্যে। আচ্ছা, একটু কি বলবে যে মানে ও একটু মনে হচ্ছে যে কোনো একটা চিন্তা ওকে, মানে ওকে ছেয়ে রাখে ভেতর থেকে। হ্যাঁ, সো ও এরকম কি কেউ আছে মানে তোমাদের পরিবারের মধ্যে, মানে আত্মীয় স্বজন, মানে তোমার পরিবার বা ওর বাবার পরিবার বা তোমাদের মধ্যেও এরকম দ্বিধা দ্বন্দ্ব এই ব্যাপারটা আছে কি কারো? না, যেমন আমার ওসিডি ছিল। হ্যাঁ, ওইটা আমি আল্লাহ দিলে ওভারকাম করেছি। হ্যাঁ, একটু ওসিডির টেন্ডেন্সি লাগছে আমার কাছে, কিন্তু তোমারটা তুমি মানে কবে তুমি নিরাময় হলো? আমি এটা আসলে ন্যাশনাল জিওগ্রাফি বা কিছুতে কোনো প্রোগ্রাম দেখছিলাম, তখন আমি বুঝলাম যে আচ্ছা এটা শুধু আমার না, একজন বলতেছিল। তখন আর কি বললো যে এটার নাম ওসিডি। তখন আমি আমার মামি ডাক্তার, ওনার সাথে কথা বললাম, তখন উনি আমাকে একটা মেডিসিন দিলেন এবং ওটা আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ। আগে তুমি খাচ্ছো এখন ওষুধটা? এখনো খাচ্ছো? জি, এখনো খাচ্ছি। মানে তোমার মামি যে ডাক্তার, উনি কি সাইকিয়াট্রিতে ওনার মানে পড়াশোনা করা, নাকি উনি যে কোনো অন্য কোনো মেডিকেল সেক্টরে উনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, মেডিসিন সেক্টরে। উনি আর কি বললো যে তুমি এটা খেতে পারো, এটা খুব ভালো কাজ হয়, খুব পাওয়ারফুল না, তুমি এটা আস্তে আস্তে খাও। কবে তোমারটা তুমি কবে ডিসকভার করলে? আমি এটা ডিসকভার তো করেছি অনেক আগে, ছোটবেলায়, কিন্তু এটা আর কি বুঝতাম না, ভাবতাম যে হয়তো কি হতো, আমি আসলে বুঝতে পারতাম না। তোমারটা শুরু হয়েছিল সেটা মনে পড়ে? তোমারটা কিভাবে শুরু হয়েছিল? হ্যাঁ, আমারটা শুরু হয়েছিল তো অনেক আগে, আমার আব্বু মারা যাওয়ার পর। আচ্ছা, তখন এরকম আর কি কিছু প্রবলেম ছিল, তখন থেকে। একটু কি বলবে তোমার ইস্যুগুলো কেমন ছিল? আমার ইস্যুগুলো ছিল যে বাবা মারা যাওয়ার পর আলাদা হয়ে গেছিলাম, মানে ফ্যামিলি থেকে চলে যেতে হয়েছিল। তারপরে ওরকম অনেক কিছু, মানে নিজের ইচ্ছা মতো, মানে একটা মানসিক একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেছিলে তো। কিন্তু তোমার সিম্পটমগুলো কি ছিল তোমার? আমার বড় হওয়ার পরে সিম্পটম, মানে ছোটবেলায় সিম্পটমগুলো ছিল না, মানে সেটাই তো জানতে চাইছি, তোমার সিম্পটমগুলো। তোমার সিম্পটমগুলো ছিল এরকম যে আমার খুব ভয় লাগতো, লিফটে উঠতে পারতাম না, বা রাস্তায় বের হলে ফাইনাল ডেস্টিনেশনের মতো ফিল হইতো। তারপরে হচ্ছে লাইট না জ্বালায় আমি ঘুমাতে পারতাম না। ইভেন আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করছে যে আমার সব রুমের লাইট আমার তোমারটা তো একটু প্যানিকের মতো বা ফোবিয়ার মতো লাগছে। কিন্তু তোমার এই যে একটা কাজ দুবার করা, দ্বিধার মধ্যে থাকা, দ্বন্দ্বের মধ্যে থাকা, এটা কি ছিল? এটা হয়তো কখনো আসতে চাইছিল, কিন্তু সেটা আমি মানে করি নাই, নিজেকে কন্ট্রোল করছি।
ওটা থেকে আমি বের হয়ে আসতে পারছি আর আলহামদুলিল্লাহ। তোমার পরিবারে কেউ আছেন কি? না, এরকম আর কেউ নাই। তোমার বাবা বা আমার মায়ের আত্মীয় স্বজনের মধ্যে? না, ওরকমও নাই হয়তো, কারণ আমি তো অত জানি না ডিটেলস। আচ্ছা, ওকে। হ্যাঁ, তোমার আপনি কি আমার ছেলের সাথে একটু কথা বলবেন? ও কথা বলতে চায়? হ্যাঁ হ্যাঁ, ও কথা বলতে চায়। আচ্ছা, ওকে দাও তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি শুনছিলে মায়ের কথা? জি। হ্যাঁ, তোমার কিছু বলার আছে? তুমি তোমার মতো করে বলবে তোমার অসুবিধাটা? তুমি কি তোমার মতো করে বলতে চাও? মা তো তোমার কথা বললেন, মা যেভাবে দেখছেন সেভাবে বলেছেন। তুমি একটু তুমি বলতে চাও কিছু? আমার নার্ভাসনেস কাজ করে সেটা জানি। হ্যাঁ, আচ্ছা। কিরকম নার্ভাসনেস? একটা উদাহরণ দাও তো, যে এই জিনিসটা করতে গিয়ে আমার নার্ভাস লাগছিল। যেমন আমি এখনই কথা বলতে যে নার্ভাস লাগছে। কই তোমার নার্ভাস লাগছে? তুমি তো সুন্দর কথা বলছো, কি সুন্দর করে গুছিয়ে কথা বলছো, তাই না? হ্যাঁ, নিজেকে তুমি বেশ ভালো ভাবে ওখান থেকে বের করে এনে কথা বলছো, তাই না? নার্ভাসনেসটা তুমি ফিল করতে দিচ্ছ না। ফিল করছো, কিন্তু তুমি ওটাকে ম্যানেজ করছো, তাই তো? হ্যাঁ, তো তুমি বুঝতেই পারছি যে তুমিও একটা কষ্টে আছো। একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, তো একটু লাইনে থাকো, কেমন? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই তো কখন নার্ভাস লাগে, কোন ধরনের পরিস্থিতি অথবা সিচুয়েশনে, সেটার কি দু একটা এক্সাম্পল দেওয়া যাবে? বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, তুমি বলো। অতিথি জানতে চাইছে মাহমুদুর রহমান, যে তুমি মা তো কথা বলছো এখন, প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। হ্যাঁ, প্রশ্নটা কখন নার্ভাস লাগে? হ্যাঁ, আরেকবার প্রশ্নটা বলো। নার্ভাসনেসটা কখন লাগে? ও আচ্ছা, এই যে মা বলছিল এই যে টাচ করার ব্যাপারটা, এখন মা কথা বলছে। আচ্ছা, নার্ভাসনেসটা ওর লাগে সাধারণত যে আম্মু আমি কি এই কাজটা করব, না করলে কি হবে, যদি না করি তাহলে কি কারো মন খারাপ হবে, বা কোনো চকলেট বা যেটাই হোক হয়তো শেয়ার করবে মা, মানে আমাকে শেয়ার বললো যে আম্মু অফার তুমি খাবা, আচ্ছা ভাইয়া খাবে। মানে আমরা জানি যে এখন ফ্যামিলির যে কজন মানুষ আছে সবার কথাই ও বলবে, কারণ মানে ওর এমন একটা যে ওনার কথাটা না বললে হয়তো উনি মন খারাপ করবে। না, এটা কি তার ভাবনা যে মন খারাপ করবে? এটা কি সেই বলে না, আপনি জেনেছেন? শুনতে পাচ্ছি না আসলে। জি না, এই যে তার মন খারাপ করবে কিনা চকলেট দিলে অথবা না দিলে, এটা যে সে ভাবে, এটা আপনি জানলেন কি করে? ওই বলেছে নাকি আপনি জিজ্ঞেস করে বের করেছেন? না, আমি আস্তে আস্তে জিজ্ঞেস করছি যে মানে সবার সাথে শেয়ার করতে। আমার তো বড় ছেলে আছে, আচ্ছা, ও আলহামদুলিল্লাহ এরকম না। না, এটা যদি কোনো প্রশ্ন আছে তোমার? আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি যেটা বললেন যে ও টাচ করে, কখন কি টাচ করে? টাচ করতে কি সে বাধ্য হয়? না করলে কি টেনশন হয়? হ্যাঁ হ্যাঁ, না করলেও খুব অস্থির লাগে। ইভেন হ্যাঁ, তো কি ওটার একটা एग्जांपल দেন। হ্যাঁ, 2 বছর আগে ও ছোট ছোট পেপার পিস, ইভেন চকলেটের যে র‍্যাপিং পেপার বা কোনো টয় থেকে বের হয়ে যাওয়া কোনো পলি, মানে সেগুলো ট্যাগ, শার্টের ট্যাগ, সেগুলো ফেলতো না। হ্যাঁ, ও রেখে দিত। এখন ওর বাবা ফার্স্টে বুঝতো না, আমি তখন ওকে একটা বক্স দিলাম, বললাম ঠিক আছে তুমি এর ভিতরে সব কালেক্ট করো, কোনো প্রবলেম নাই। তারপরে কালেক্ট করলো, তারপরে আস্তে আস্তে ওটা আমার ওকে কাটাতে প্রায় 6 মাস মতো লাগছে। আমি তখন আস্তে আস্তে বুঝায় যে তুমি এখন এটা তো লাগবে না, তখন আস্তে আস্তে বুঝে ওইগুলি কালেক্ট করা বন্ধ করলো, মানে নিজেই ফেলে দিল। মানে জোর করে আমি কিছু করাই না। আচ্ছা, আমি একটু বুঝতে চাই, ও যে এরকম করে, জি, এই যে জমে রাখলো কিংবা টাচ করলো, এটাকে আপনি কোনো সমস্যা হিসেবে দেখেন? এটার মানেটা কি আপনার কাছে? না, আমি কোনো মানেটা আমরা সমস্যা বের করব, দেখি না। তুমি একটু প্রশ্ন করো। সমস্যা দেখেন না? আর ও যে নার্ভাস বোধ করে, ওইটাকে সমস্যা হিসেবে দেখেন? না, ওটা তো আমরা আলহামদুলিল্লাহ জয়েন্ট ফ্যামিলি, কেউই কোনো কিছু আমরা করি না, বরং সবাই বিরতির সময় হয়ে যাচ্ছে। একটু থামাচ্ছি তোমাকে। হ্যাঁ, আমাদের আরেকজন অতিথির কোনো প্রশ্ন থাকতে পারে, একটু থামাচ্ছি। ওর যে অস্থিরতাটা, ওর বয়স তো 10, কবে থেকে একটু বেশি হচ্ছে? আপনি লক্ষ্য করলেন কবে থেকে বেশি হচ্ছে? ওর এটা হচ্ছে প্রায় 5 বছর, যখন ওর এখন 10,
ওই সময় থেকে আর কি যে আস্তে আস্তে বুঝলাম। কিন্তু এই যে এখন যেমন এখন ওর সমস্যা হচ্ছে, এখনো ঘাড় মানে শেক করতে থাকে, করবে। ইভেন কোথাও দাঁড়ায় থাকলেও 2 পায়ের উপরেই সে বারবার বারবার টাচ করতে থাকে, মানে দাঁড়ায় থাকবে না। জাস্ট এই পাকেও আমি স্টেপ দিলাম, ওই পাকেও আমি স্টেপ দিলাম, একই জায়গায় দাঁড়ায় দাঁড়াই। মানে সে কথাও বলবে ওভাবে, মানে এক এক সময় এক একটা আসে। আবার এক এক সময় দেখা যায় যে টাচ করতেছে, আবার দেখা যায় ঘাড় ইয়ে করতেছে, আবার নাকে চশমাটা যদি এক সাইডে নাকে লেগে যায় সে আরেক সাইডে লাগানোর চেষ্টা করে, মানে এটা করতেই থাকে। আমি বুঝতে পারছি, মানে এক এক সময় এক একটা হয় আর কি। জি বুঝতে পারছি। এই যে 5 বছর থেকে শুরু হলো, এর আগে আগে কি পরিবারে বা ওর কিছু কোনো ঘটনা কি ঘটেছিল যেটা আপনি রিলেট করতে পারেন ওর এই আচরণের সাথে? না, আলহামদুলিল্লাহ এরকম কিছু ঘটে নাই, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আরো বাচ্চারা আছে, আমার বড় ছেলে আছে, সবাই বেশ মজা করে, অনেক আনন্দ করে আর কি। ইভেন আমি আমার ইনলজদেরকেও ডেকে নিয়ে আসি যে আমরা একসাথে মজা করতে পছন্দ করি। এমন কোন সাবজেক্ট নেই যে আমরা সেটা নিয়ে আনন্দ করি না। কিন্তু তার ভিতরেও ও এরকম আর কি, স্কুলে গেল ও কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়। হ্যাঁ, ক্লাস প্লে থেকেই ও ফার্স্ট সেকেন্ড হয়, এখন ক্লাস 4-এ পড়ে। শুধুমাত্র নার্ভাসনেসের কারণে, ইভেন ও কালচারাল প্রোগ্রাম গুলাতে ফার্স্ট সেকেন্ড হয়। কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ নিজে নিজেই। ঠিক আছে। বা কোনো একটা, যেমন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলাটা নিষেধ। মা আমি যে আজকে তৈমম করছি, আজকে যে আমি অজুটা করি নাই, এখন হুজুর যখন বলবেন যে তুমি অজু করছো, তখন যদি আমি বলি যে না, তো হুজুর তো আমাকে জোর করে অজু করাবেন, তখন কি আমার গুনাহ হবে না? তুমি বলবা যে আমি তৈমম করছি। না, বুঝতে পেরেছি। তুমি ও কি সবকিছু খুব নিখুঁত করে করতে চায়? জি জি। এবং যদি ওর মনে হয় এটা নিখুঁত হয়নি তাহলে কি অস্থির থাকে একটু? হ্যাঁ হ্যাঁ, একটু অস্থির হয়ে যায়। না তাই বলে যে ও একদম অর্গানাইজ যে ঘর বাড়ি গুছিয়ে রাখতেছে, না 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 না, ঘর বাড়ি না, ওর কাজগুলো কথা বলছি। হ্যাঁ, ওর কাজও না, অন্য কিছু না। না, ইভেন ওর বই খাতা পড়ালেখা নিয়েও কিন্তু ওরকম টেনশন নাই। করলে করলাম, না করলে নাই, কোনো ব্যাপার না। কিন্তু জানে যে হ্যাঁ করে ফেলতে পারবে। খুব লজ্জা, মানে শাইফুল, খুব শাইনেসটা কাটে না। আবার কিন্তু এত শাইনেসের মধ্যেও কিন্তু সে সবকিছুতে শাইনেসের একটা এক্সাম্পল দিয়ে দাও, একটা কিভাবে শাই হচ্ছে, কোন ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, যেমন এই যে আপনার সাথে বললাম যে আন্টির সাথে কথা বলো, মানে তাতে সে একদম বোঝা যাচ্ছে সে কথা বলছে ঠিকই, সে সব কিছু করছে, কিন্তু হ্যাঁ আজকে ওর ফ্রেন্ড হ্যালো বলছে রাস্তায় নামাজ পড়তে গেছে, তখন ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে কথা বলবো এটা নিয়ে। সুন্দর করে বলেছো, দুজনেই খুব সুন্দর করে এক্সপ্রেস করেছো। আমরা বিরতির পরে আলোচনা করব। আমরা ছোট একটা বিরতি আছে এই মুহূর্তে, আমরা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতো ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, শুরু করছি আমরা আবার সিনোরা আমি কি করব অনুষ্ঠান। আর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, বিষয়বস্তু নিয়ে, সেটা হচ্ছিল যে ভালোবাসা সম্পর্কের মধ্যে দিয়ে আমরা নিজেকে চিনতে পারি কিনা। সো সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একজন অতিথি, একজন বন্ধু, দর্শক বন্ধু কল করেছিল, তার ছোট্ট শিশুটি তার কিছু অসুবিধার কথা বলছিল। তো আমি যাচ্ছি আমাদের অতিথিদের কাছে, তারা নিশ্চয়ই আলোচনা করবে বিষয়টি নিয়ে। মাহমুদ, তুমি যদি একটু বলো। না, আমরা ওর সাথে কথা বলে এবং ওর মায়ের সাথে কথা বলে এতটুকু বুঝতে পেরেছি যে তার কিছু আচরণগত প্যাটার্ন আছে, যেমন টাচ করা। এই যে টাচ করছে, টাচ করার পেছনে তার চিন্তাটা কি এবং দুশ্চিন্তা কি, যেটা তাকে টেনশনে ফেলে দিচ্ছে, এবং সেটার জন্য টাচ করে সে মুক্ত হচ্ছে, টেনশন মুক্ত হচ্ছে। তো এটা তো আর মা ওইভাবে গুছিয়ে বলেননি, আমরাও অল্প সময় সেটা বের করতে পারিনি। তো আই সাসপেক্ট, আমি ধারণা করছি ওর একটা প্যাটার্ন অফ থিঙ্কিং আছে, প্যাটার্ন অফ বিহেভিয়ার আছে, যেটা টেনশনের সাথে যুক্ত, বিকজ অফ লট অফ আদার ফ্যাক্টরস। তো এটাই অ্যাসেসমেন্ট করতে হবে, এটা ওসিডির দিকেই যাবে। মায়েরও ওসিডি ছিল, উনি ওষুধ খেয়ে এটা সাপ্রেস করে রেখেছেন, হয়তো বা বাচ্চা ওখান থেকেও কিছু মডেল টডেল পেয়ে গেছে। এটা জেনেটিক না এনভায়রনমেন্টাল লার্নিং,
সেটা আবার আরেক গবেষণার ব্যাপার হবে। আপাতত বাচ্চাকে প্রপার অ্যাসেসমেন্ট করে ওর ওসিডিটা কনফার্ম করে ওর চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা আছে, সেটা করা যেতে পারে। সেটা সাইকোথেরাপির মাধ্যমে হতে পারে, আর ওষুধ লাগলে সেটা ডক্টররা চিন্তা মানে করবেন। এখনই ওষুধের কথা আমরা ভাববো কিনা 10 বছরের বাচ্চা, কিন্তু যেটা সেটা মনে একটা হচ্ছে ব্যাপার। যে মায়েরও যদি সাইকোথেরাপিটা হতো ভালো হতো, তাহলে মাও কিন্তু নিজেকে আরো চিনতে পারতো, বুঝতে পারতো, তাই না? তাহলে মা হয়তো ভাবছে যে আমার এটা তো, আমি তো আর এটা থেকে এখন মুক্ত হয়ে গেছি, কিন্তু তাকে তো ওষুধ খেতে হচ্ছে। না, ওষুধটা ছাড়লে কি হয় সেটাও দেখার ব্যাপার আছে। আর একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, ওইটাকেও আমি হাইপোথেসিস হিসাবে নিয়ে বলতে চাই, ওনারা যে এই যে এত মজা করেন, ব্যস্ত থাকেন, খুব ভালো আছি, মানেটা কি? ভালো আছি মানে টেনশন মুক্ত হওয়ার জন্য নিজেদেরকে বিজি করে রাখছেন, বাচ্চাও তার মানে মতো সেইটা আমরা ধারণা করছি আর কি। হ্যাঁ, তাহলে ওইটার মধ্যেও ডিগ আউট করা দরকার যে ওখানে আছেটা কি, এত মজা করার আসল ব্যাপারটা কি। না ঠিক আছে, মজা করতেই পারে, কিন্তু না, ব্যাপারটা কিন্তু যে এটা হচ্ছে যে কয়েকবার বলেছেন উনি। মানে বিষয়টার ভেতরে আরেকটু ঢোকা দরকার আর কি। হ্যাঁ, বাচ্চার মতো নার্ভাস হয়ে বসে ওনারা মজা করছেন, দুই রকম হচ্ছে কেন? সবাই মিলেই করি মজা, ইনভলভ হই। যাই হোক, আমার মনে হচ্ছে যে এটা আরেকটু বোঝা দরকার, তো সেই জন্য কোনো থেরাপিস্টের কাছে যেতে পারে ওরা, সবচেয়ে ভালো সাইকোথেরাপিস্টের হবে। কাছে। হ্যাঁ, স্যার যেটা বললেন সেটাই একটা জায়গা হচ্ছে, মা কিন্তু মেডিসিন নিচ্ছেন কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ মতে। তো আমি সেই জায়গাটা একটু খেয়াল করতে বলবো, উনি একটু সাইকোথেরাপি দিয়েও শুরু করতে পারেন, দেখতে পারেন ওনার আসলে ভয় হচ্ছে না আসলে দুশ্চিন্তা হচ্ছে, এই জায়গাগুলো উনি নোটিস করতে পারেন। এবং যেহেতু বাচ্চার সাথে উনার ইন্টারেকশনটা বেশি, এবং বাচ্চা যেভাবেই হোক এই কিছু আচরণ কিছুটা মায়ের মতোই করছে উনি বলছিলেন, কিন্তু সে তার বিষয়টাও বাচ্চাকেও একজন সাইকোথেরাপিস্টের কাছে নিয়ে আসতে পারে, যাতে করে বাচ্চা তার বিষয়গুলো বলতে পারে, এবং সেখান থেকে কিছু ম্যানেজমেন্ট টেকনিক সে কিন্তু শিখতে পারে। হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে হয়তো সাইকোথেরাপিস্ট মাকে বা বাচ্চার জন্য কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের প্রয়োজন পড়লে কিন্তু সাইকোথেরাপিস্টরাও কিন্তু রেফার করেন। তো এটা একটা সুবিধা হয়। একটা জিনিস আমি বলবো বাচ্চাটার ব্যাপারে, আমি বলছিলাম যে ও কিন্তু কিছুটা ম্যানেজ করছে, সো ও নিজে বুঝতে পারছে যে ওর কিছু অসুবিধা হচ্ছে, এটা হয়তো বা ফ্যামিলি থেকে ইনফরমেশনটা দেওয়ার কারণে ও কিন্তু এটা থেকে বের হতে চাচ্ছে, যার কারণে ও কিন্তু আজকে ফোনে কথা বললো, আমি আপনাকে বলছিলাম। হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার। এবং এটাও সত্য যে মা বা পরিবারের অন্যান্যরাও যে চাচ্ছেন, এটা বোঝা গেছে, মাও যেহেতু বলছিলেন। সো সুযোগ আছে, ব্যবস্থা আছে, জাস্ট একটু সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া এবং সেবা এবং প্রশিক্ষণ প্রাপ্ত যিনি কাজ করছেন, প্রশিক্ষণটা প্রশিক্ষণটা আছে কিনা এটা আগে জেনে নেওয়া দরকার। অনেকেই তো হয়তো কাজ করছে, সো আমরা এটাই সবাই রেকমেন্ড করছি। আমরা একটা ফোন অপেক্ষা করে আছি, ফোনটা নিয়ে আসি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা, বলো। আমি হ্যালো, হ্যাঁ শুনছি আমরা সবাই। আচ্ছা, আমি আমার আসলে ফ্যামিলির বিষয়ে একটা কথা বলতে যাচ্ছিলাম। শিওর। হ্যাঁ, এটা হলো আমার হাজবেন্ড আমরা আসলে আমার হাজবেন্ডের বড় একজন ওয়াইফ আছে, আমি হলাম সেকেন্ড ওয়াইফ। আচ্ছা। আমাদের 3 বাচ্চা, বড় আপার ছেলে ইন্টার পাস করেছে, আমার 2 ছেলে, এক ছেলে ক্লাস 9-এ পড়ে আর এক ছেলে ক্লাস 3-তে পড়ে। আচ্ছা। আমার হাজবেন্ড আসলে শারীরিকভাবে যে খুব সুস্থ এরকম না, মাঝখানে তার কিডনি সমস্যা হচ্ছিল, কিন্তু এর মাঝখানে সে একটা মেয়ের সঙ্গে মানে সম্পর্কে জড়ায়, হয়তো 1-1.5 বছর বা 2 বছর কথা বলেছে, আমি জানতাম না, কিন্তু এই ডিসেম্বরে সে বিয়ে করেছে। 3 নম্বর বিয়ে? হ্যাঁ, 3 নম্বর বিয়ে করেছে। এখন তার মানে আমার সাথে ঝগড়াঝাটি করে এরকম না, কিন্তু তার উদাসীনতা, আমার সন্তান বা আমরা কে কি করলাম ওইদিকে তার কোনো খেয়াল নেই। সে ওদিকে মনে হয় যে একটা এডিকশনে চলে গেছে, তার কাজকর্মেও আগের মতো মনোযোগ নাই, বা আমাদের কাছে স্বীকারও করে না যে সে বিয়ে করেছে। আচ্ছা। এখন বলেও না যে আমরা মানে আমার যে আমরা 2 জন আছি, ওরা আমরা 2 জন 2 জায়গায় থাকি, কিন্তু আমাদের মধ্যে কোনো মানে সমস্যা নেই। আমার হাজবেন্ড ও মনে হয় যে একটা এডিকশনে চলে গেছে, ওর কিন্তু শারীরিক ভাবে
ও ফিট না, বুঝছেন, ও বিভিন্ন ধরনের এই যে যৌন শক্তির ওষুধগুলা খায়, খেয়ে সে এই কাজগুলা করছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তার মনে হয় এটা একটা মানসিক সমস্যা। ওকে। তোমার 3টা বাচ্চা বললে? আমার 2টা বাচ্চা, আর আমার আচ্ছা। যিনি বড় ওনার একটা বাচ্চা। সব মিলে 3 জন ছেলে মেয়ে আর কি, হ্যাঁ, তাই তো? 3 জন ছেলে। হ্যাঁ। কি করেন তোমার স্বামী? তিনি পেশায় একজন আইনজীবী। যে আচ্ছা যাকে বিয়ে করেছে সেও একজন আইনজীবী, আমি নিজেও আইনজীবী। কিন্তু Okay. আমি আসলে মান সম্মানকে এতটাই ভয় পাই, পারিবারিক মান সম্মানের চিন্তা করে মানে কোনো কিছু বলি না কাউকে, চুপ থাকি। সেটাই। তুমি কি জানতে যে তোমার হাজবেন্ড বিবাহিত যখন বিয়ে করেছো তাকে? না, আমাকে মিথ্যা বলছিল তখন। আচ্ছা, তুমি ভেবেছিলে যে তোমার সাথে ওর প্রথম বিয়ে, তাই তো? না, প্রথম জানি না, জানতাম যে ও বিয়ে করেছিল কিন্তু ওনার সঙ্গে সম্পর্ক নেই এটা বলেছিল। আচ্ছা, ওকে। কিন্তু পরে যে দেখতে পেলে যে তার পরে আমার যখন বড় বেবিটা হলো প্রায় 1.5 বছর পরে আমি জানছি যে আফার সাথে সম্পর্ক আছে। কিন্তু আফা অনেক ভালো মানুষ, উনি আমাকে উইলিংলি রিসিভ করছিল, উনি আমাকে কোনো জ্বালা যন্ত্রণা দেয়নি। আচ্ছা, কিন্তু তোমার সাথে তো একটু বিট্রেয়াল হলো না? তোমাকে তো বলেছিল যে ওর সাথে সম্পর্ক নেই, কিন্তু তুমি তো বিট্রেড ফিল করেছো, তাই না? জি, আমি এত বছর এটা এত টেনশন তো আছে, এত বছর তো এগুলো সাফার করেছি শুধু মান সম্মানের ভয়ে। সেটাই। এবং তোমরা কি তার যে প্রথম স্ত্রী তার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়? হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয় এবং ওনার সাথে আমার সম্পর্কও ভালো। আচ্ছা, ওকে। মানে তুমি মোট কথা ব্যাপারটার সাথে কিছুটা মানিয়ে নিয়েছিলে, তাই তো? জি। কিন্তু তারপরে আবার তৃতীয় সম্পর্কটির ব্যাপারটি জানতে পারলে? হ্যাঁ, এতদিন তো মনে হয়েছিল যে ঠিক আছে আমার আবেগে হয়তো আমাকে বিয়ে করেছিল, হয়তো বা এটা তার একটা হয়তো আবেগ ছিল বা আমাকে ভুল করছিল। কিন্তু এখন দেখি যে এখন আমার এত খারাপ লাগে, এখন আমার মনে হচ্ছে তার চরিত্রটাই নষ্ট, নাকি তার মানসিক সমস্যা। তুমি জানলে কেমন করে তার তৃতীয় বিয়ের কথা? আমি সব তথ্যই পেয়েছি। প্রমাণ পেয়েছো? জি। তার সঙ্গে আলোচনা করেছো ব্যাপারটা নিয়ে? না, আমি কিছু বলি না। কিছু বলনি? না। ওকে। সেটাই, মানে কারণটা কি? তুমি যে কিছু মানে এই ব্যাপারটা নিয়ে একেবারে চুপ থাকলে, যে ভিতরে তো তোলপাড় হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তুমি ব্যাপারটা আসলে পরিবারের মান সম্মানটা বেশি ভয় পাচ্ছি। কার পরিবারের? আমার বাবার দিকের পরিবারের। বাবার দিকের পরিবারের কাউকে বলেছো? না। কাউকে বলনি? না। তুমি আইনজীবী যে, তুমি একজন আইনজীবী, তুমি কি প্র্যাকটিস করছো এখন? হ্যাঁ, করছি। প্র্যাকটিস করো? জি। ওকে। তাহলে তুমি তো মনের কষ্ট মনেই চেপে জীবনে চলছো, তাই না? তোমার সন্তান 2 জন বললে তো, ওদের বয়স কত? ও বড়জনের বয়স 15 বছর। ছেলে না মেয়ে? ছেলে, 2 জনই আমার ছেলে। আচ্ছা, ওরা কি জানে? না, ওদের জন্যই তো সব স্যাক্রিফাইস করতেছি। ওদের জন্য স্যাক্রিফাইস করছি মানে কি? মানে ওরা বাবা হারা হবে এটা আমি মানতে পারি না। মানে ওরা কিছুই জানে না? তোমার বড় যে আরেকজন স্ত্রী আছে, তার একজন ভাই বা বোনও আছে, প্রথম হ্যাঁ, স্ত্রী, ওটা জানে, সেটা জানে। ওরা এখনো ওরকম ম্যাচিউর না, এগুলো এত বুঝে না। তুমি কি বলো, 15 বছর বয়স, তুমি বলছো ম্যাচিউর না? এটা কি হতে পারে? ওইটা মানে ওভাবে বুঝে না যে তার বাবার প্রথম স্ত্রী বা মানে ভাই বুঝে, কিন্তু ওরকমটা বুঝে না। হ্যাঁ, ওরা তো আশেপাশে তো কথা শোনে, তাই না? ওদের না বোঝার কোনো কারণ নাই। বাচ্চাদের কাছে আমাদের একটু স্পষ্ট করা দরকার বিষয়গুলো, কেমন? ওদের একটা ভুল বোঝার মধ্যে যদি ওরা থাকে, পরবর্তীতে আবার অন্যরকম কষ্ট আসতে পারে ওদের ভেতরে, তাই না? সো যাই হোক, এটা তোমাদের ফ্যামিলির ব্যাপার। তুমি আজকে কি জানতে চাইছো বলো আমাদের কাছ থেকে? আমি আসলে মানে কি ডিসিশন নেব আমি কোনো বুঝতেই পারছি না। আমার মান সম্মানটার দিকে খেয়াল করে আমি একদম চুপ থাকতেছি, কিন্তু আমি পারতেছি না। সেই
খুব এই যে কান্নাকাটি তোমার ভেতরটা যে সবসময় কান্নাকাটি করছো, সো সেটা কি তোমার হাজবেন্ড দেখে বুঝতে পারছেন না যে তুমি কতটা কষ্টে রয়েছো? আসলে সে উদাসীন, এগুলা সে খেয়ালই করে না, এখনো তো বাসায় ফেরে নাই। কত রাতে আসেন উনি? এই তো 12:30, 1টা, 1:30, 2টা, কোনো সময়ের কোনো ঠিক নেই। আচ্ছা, ওকে। এবং তোমাদের কথাবার্তা আলোচনা এগুলো কি কম হয় দুজনের মধ্যে? না, কথাবার্তা বাসায় ঢুকলে তো ওগুলা কিছু ধরাই দেয় না, মনে হয় সে আগের মতোই আছে। আচ্ছা, মানে ওই আলোচনার মধ্যে যেতে চায় না আর কি, তাই তো? না না। সো তুমি তোমার প্রশ্নটা কি করেছো আমাদেরকে? কি ডিসিশন নেবে, তাই তো? এই ঘটনা যেভাবে ঘটে গেছে সব, তোমার সিদ্ধান্ত কি হবে এখানে, তাই তো? সিদ্ধান্ত তো এখান থেকে আমরা খুব একটা দিই না, আমরা হয়তো আলোচনা করি বিষয়টা, সেখান থেকে কেউ কিছু বুঝে নেয়। উনি কি কি অল্টারনেটিভ ভেবেছেন? একটা সেকেন্ড, আমরা একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি, তুমি অতিথির কিছু প্রশ্ন থাকবে, তুমি একটু শোনো, কেমন? তুমি একটু লাইনে থাকো, প্রশ্ন করো। আচ্ছা, ডিসিশনটা আপনি কি ডিসিশনের কথা মনে আসে, আপনার চিন্তায় আসে? না, আমি তো কি অপশন আছে আপনার এই অবস্থায়? মানে এটা একটা সমস্যা ধরেন আপনি হিসাবে দেখছেন, কিভাবে সলভ হবে, কোন দিকে গেলে কিংবা কি করলে অথবা না করলেও সলভ হচ্ছে কিনা, কিছু করে সলভ হবে নাকি না করেই সলভ হবে, সেটা কি? আমি যে আমার বাচ্চাদের জন্য ওর কাছ থেকে আলাদা হতে চাই না। আচ্ছা, মানে সংসার টিকিয়ে রাখতে হবে। জি। এবং বাচ্চাদের যা প্রয়োজন ওটা উনি বিয়ার করবেন। প্রশ্ন থাকলে করো। না, প্রশ্নটা হচ্ছে তাহলে আপনার অল্টারনেটিভ কি কি চিন্তা আছে? উনি একটা কন্ডিশন বলেছে, বাচ্চারা থাকুক সংসারে, তাহলে আপনি কি তাহলে সেটা মেনে থাকতে পারছেন নাকি আপনি কষ্টে থাকছেন? থাকতে পারতেছি, কিন্তু এটা আমার জন্য অনেক কষ্ট হচ্ছে, মানে আমি সারাক্ষণ কষ্ট তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এখন কি তাহলে কষ্ট কমাবার জন্য চেষ্টা করবেন? হ্যাঁ, এটাই চিন্তা করতেছি। হ্যাঁ, তাহলে হতে পারে একটা উপায়। আমরা পরে আলাপ করি। আপনার কথা শুনে বুঝতে পারছি যে আপনি অনেক কষ্ট পাচ্ছেন আপা। তো এই কষ্টটা যখন আপনি কি খেয়াল করছেন এটা আপনার অন্যান্য কাজের উপর কোনো প্রভাব ফেলছে কিনা? আর একটা তো হচ্ছে যে আপনি এই সিচুয়েশনে একটু সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এছাড়া কি আর কোথাও অসুবিধা হচ্ছে আপনার দৈনন্দিন কাজে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মানে প্রশ্নটা ছিল যে তোমার দৈনন্দিন জীবনে এটার প্রভাবটা কিভাবে পড়ছে? আমি কাজকর্ম ঠিক মতোই করতেছি, কিন্তু দেখা যায় কি আমি মানে সারাক্ষণ আমার মাথার মধ্যে শুধু ঘুরে সেইটা আবার কিভাবে করলো, কেমন ভাবে আমার করলেও তো আমাকে বলতো যে আমি এই কাজটা করব, সেটাই, মানে কিন্তু সম্পূর্ণ তাকে আমাকে সেটা জিজ্ঞেস অন্ধকারে করতে রেখে। পারছো না, তাই তো? জি। তোমার কি ঘুম হয়? ঘুম ঘুম হয় আবার ভাঙ্গে, মানে সারাক্ষণ একটা টেনশনে থাকে প্রচন্ড রকমের। সেটাই। আরো কোনো প্রশ্ন ছিল আমরা আলোচনা করব? জি, হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য, আর আমাদের সবার সহমর্মিতা থাকলো তোমার সাথে। খুব কষ্টে রয়েছো, ভীষণ একটা যন্ত্রণার ভেতরে রয়েছো, সো আমি জানি না নিজের খেয়াল করছো কিনা। তুমি শোনো আমাদের আলোচনা, কেমন? অনেক অনেক ধন্যবাদ আবারও তোমাকে। তুমি আগে বলবে। জি, আমরা বুঝতেই পারছি আপা উনি খুবই কষ্টে আছেন আসলে এই ঘটনাটার প্রেক্ষিতে। মানে রীতিমতো বিট্রেড ফিল করছে, প্রতারিত বোধ করছে উনি। এবং প্রতারণাটা এটা কিন্তু প্রথম একটা ঘটনা ছিল যখন কিনা উনি বিয়ের আগে না জেনে বিয়েটা করলেন। দ্বিতীয়ত যখন এই ঘটনাটা আবার ঘটলো, মানে একটা পরিস্থিতির সাথে উনি মানিয়ে নিয়েছিলেন, এখন আবার নতুন করে কিন্তু উনি প্রতারিত হয়েছেন। সো ওনার কষ্টের মাত্রাটা এর জন্য আরো বেশি মনে হচ্ছে। এবং সেই জায়গা থেকে এখন যে এরকম অবস্থায় আছেন সেই জায়গা থেকে উনি কিন্তু চিন্তা করতে পারছেন না। ওনার চিন্তা কিন্তু খুব একটা স্পষ্ট না যে উনি কি করতে চান। একটা জায়গায় উনি বলছেন যে উনি এই সম্পর্কটার মাঝে থাকতে চান, কিন্তু এটা কিভাবে
করবেন সেই জায়গাটা এখন পর্যন্ত ওনার প্রশ্ন, আমরা যখন প্রশ্ন করছিলাম তখন বুঝতে পারছিলাম যে ওই জায়গাটা ক্লিয়ার না ওনার কাছে। তো এই জায়গায় উনি যেটা হতে পারে যে উনি একজন আসলে আমরা জিজ্ঞেস করি না আসলে উনি কাছের কারো, এক হচ্ছে বাবার বাড়ি কাউকে জানান নাই, কিন্তু আর কারোর সাথে উনার এই বিষয়টা নিয়ে আলাপ হয় কিনা, কাছের কারোর সাথে একটু আলাপ করা, উনার এই কষ্টগুলা অন্তত পক্ষে কারোর সাথে একটু শেয়ারটা করা, তাতে যে জিনিসটা হবে উনার ফিলিংটা উনার মধ্যে যেই পরিমাণ এখন চাপটা তৈরি করছে সেই জায়গায় হয়তো বা কিছুটা উনি রিলিফ হবেন। কিন্তু এইটাই আসলে শুধু হয়তোবা ওনার জন্য যথেষ্ট হবে না, সেই জন্য ওনার একজন প্রফেশনাল কোনো সাইকোথেরাপিস্টের সাথে উনি একটু কথা বলতে পারেন, যেখানে উনি ওনার এই অনুভূতিগুলো প্রকাশ করে একটা সময় হয়তো ওনার যে সিদ্ধান্তটা উনি নিতে চাইছেন সেটা উনি অনেক যৌক্তিকভাবে নিতে পারবেন। এটা আর এটাও হবে তখনও কিন্তু দেখা যেতে পারে যে ওনার এই প্রতারিত হয়ে যে ওনার যে কষ্ট হচ্ছে এটা আর আসলে ওনার সাথে আরো আলাপ করলে বোঝা যাবে যে এটা আর কিছুতে এফেক্ট ফেলছে কিনা। অনেক সময় হয় কি এই সময়টাতে মনটা অনেক খারাপ থাকে, তখন আমাদের অনেক কাজের কিন্তু প্রভাব পড়ে বা অনেক ক্ষতিকর চিন্তাও চলে আসে। তো উনি যদি দ্রুত একজন সাইকোথেরাপিস্টের সাথে কথা বলেন, উনি যেহেতু একজন লয়ার, সো আমি আশা করব যে উনি এটা করতে পারবেন এবং সেবাটা নেবেন। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে হয় না যে নিজের মধ্যেই সবকিছু রাখার চেষ্টা করছে, কিন্তু আসলে সেটা তো সম্ভব না। মানে কতদিন নিজের মধ্যে পালার, মানে আমাদের সঙ্গে তো আলোচনা করেছে একটু আগে, তাই না? কাজে এটা আলোচনায় আনতে হবে, মানে সেটা পরিবারের সাথেও আমার মনে হয় যে খোলাখুলি আলোচনা করতে পারে সে আর কি, যদি নিজেকে একটু ভালো রাখতে চায়, তাই না? পরিবার হয়তো কষ্ট পাবে, কিন্তু আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আমি কমাবো কেমন করে যদি আমি নিজের ভেতরে সবকিছু রেখে দিই? সো এটাও করতে পারে, সে পরিবারের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারে। আচ্ছা, আমি আরেকটা দিকে একটু পয়েন্ট আউট করছি, আমাদের পুরো ব্যাপারটাতে উনি একটু ডিনায়াল স্টেজে আসছেন। ওনার ছেলে মেয়েরা জানে যে তার ভাই আছে, দুটো ছেলে ভাই আছে না বোন আছে ওখানে? মেয়ে আছে বোধহয়, আমরা খেয়াল করিনি, হোয়াটএভার আরেকটা সন্তান আছে আর কি বড়, ওখানে ভাই অথবা বোন আছে, কিন্তু ইয়ে না, আরেকটা বাবা আরেকটা বিয়ে করেছে না, বাবা তো একটাই, বিয়ে করে যা আরেক মা আছে, এটা নাকি বাচ্চারা জানে না? ওটা জানে না, জানে যে একটা ভাই আছে অথবা বোন আছে, বাট এটা যে আরেকটা ওয়াইফ আরেকটা মা ওটা জানে না। তো ওইটা উনি লুকাতে চাচ্ছেন, সবই লুকাতে চাচ্ছেন, কিন্তু উনি নিজে কি বলা যায় কষ্টে আছেন, ফ্রাস্ট্রেশনে আছেন। তো ওই জন্য আমি জানতে চাচ্ছিলাম ওনার অপশনগুলো কি। অপশনের মধ্যে একটা বললেন যে না, বাচ্চারা যেন এফেক্টেড না হয়, ইকোনমিক্যালি সাপোর্টটা যেন থাকে, সেটা হচ্ছে ইকোনমিক সাপোর্ট, কিন্তু ওনার দরকার মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, সেটা তো উনি পাচ্ছেন না। সেটার জন্য কি করতে হবে বলে দাও। সেটার জন্য বেস্ট হচ্ছে যেটা বলেছে, একটা প্রক্রিয়াতে যেতে হবে, ক্লোজ যারা তার সাথে কথা বলতে হবে, একজন থেরাপিস্ট, সাইকোথেরাপিস্ট অথবা সাইকোলজিস্ট হতে পারে, কথা বলে এই জিনিসটা ওনার চয়েসটাকে ক্লিয়ার করে ডিসিশন নিতে সাহায্য হবে। ওনাকে শক্ত ডিসিশন নিতে হবে ভেবেচিন্তে। আর যদি মনে করে যে আমি যেতে পারবো না, তাহলে উনি ওনার লাইফে ব্যস্ত হয়ে পড়ুক, মেনটেন করুক, ওই আধা সম্পর্ক দিয়ে চলবে, জীবন ওইভাবেই কাটবে। কিন্তু আমি এটাও হব না ওটাও হব না, ওটা তো একটা কষ্টকর। না, কষ্ট, ভীষণ কষ্ট হচ্ছে, তো সেটা তো বোঝাই যাচ্ছে। না, সেই জন্য ওনাকে এটাকে ডিল করতে হবে। উনি যেমন লয়ার, কেস ডিল করে রায় পেতে হবে, রায় ভুল হলে আপার কোর্টে যেতে হবে। তো সাইকোথেরাপি ওই একই জিনিস না, সাইকোথেরাপি ভিন্ন জিনিস, ওই অর্থে ওনার বোঝার জন্য আমি উপমা হিসাবে বলেছি যে এটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। তো ওকে, হ্যাঁ, সো যা আমরা আমাদের তিনজনেরই আমাদের মনে হচ্ছে যে একটা প্রফেশনাল হেল্পে যেতে হবে, আদারওয়াইজ তো এই দ্বন্দ্ব থেকে সে বেরোতে পারবে না। দ্বন্দ্বও কাজ করছে ভীষণভাবে। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। হ্যালো ম্যাডাম, আমি একটু ম্যাডাম আমি আপনার অনুষ্ঠান অ্যাকচুয়ালি সবসময় দেখি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে আর কি আপনার পুরা টিমের
কাছে আমি ধন্যবাদ জানাই। পুরা টিমের প্রতি ধন্যবাদ। হ্যাঁ, ওরা ধন্যবাদ নিয়েছে। থ্যাংক ইউ। ম্যাডাম, আমি অ্যাকচুয়ালি আসলে আপনার কাছে একটু বলতে চাইতেছিলাম আমার মেয়ের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, শুনছি, আমরা সবাই শুনছি। হ্যাঁ, কতটুকু মেয়ে? ম্যাডাম, আমার মেয়ের বয়স এখন 25। সে মাস্টার্স পরীক্ষা এখন রানিং চলতেছে, 2টা পরীক্ষা গেছে। আচ্ছা। ম্যাডাম, ওই আমার মেয়েটা আসলে আমি পরিচয় দিতে চাচ্ছি না। না না, পরিচয় লাগবে না তো, আমরা তো পরিচয় জিজ্ঞেস করি না কখনো। জি জি। আমার মেয়ে, সেও একটু সম্পর্ক হয়েছিল, সম্পর্ক করে বিয়ে হয়েছিল, তারপরে ওই বিয়েটা ভেঙে যায়। আচ্ছা। ওই করোনার সময় আর কি এটা হয়েছিল। তারপরে আমরা বুঝতে পারি নাই ভালো করে যে ছেলেটা ওই কেচুনিয়ার সাথে মানে জুয়ার সাথে জড়িত ছিল। আচ্ছা। পরে ওই সবকিছু কি করার পরে বোঝার পরে এই বিয়েটা ভেঙে যায় আর কি। বিয়েটা ভেঙে যায়। হ্যাঁ, তারপর ওর লেখাপড়া তো রানিং ছিল, কিন্তু এখন আবার সে লোকে একটা সম্পর্ক করছে একটা ছেলের সাথে। আচ্ছা। এটা হলো আমরা জানতাম না, আমি আমার ওয়াইফ আমরা জানতাম না আর কি। বেশ কিছুদিন পরে তো তার মানে তার একটু আচরণ বা তার একটু চলাফেরা একটু আমাদের কাছে সন্দেহ হয়েছে। আচ্ছা। একটা সময় ম্যাডাম সে আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিয়ে নিছে। আচ্ছা। এটা আমরা বুঝতে পারছি। আমি তো ছোটখাটো একটা ব্যবসা করি, ব্যবসাতে ছিলাম। আচ্ছা। হঠাৎ আমার বাসার থেকে পাশের মানুষ তারা ফোন দিয়ে বলছে আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। তারপরে বাসায় এসে দেখলাম যে তার অবস্থা খুবই খারাপ। তারপরে আমি মেডিকেল নিয়ে যাই। মেডিকেল নেওয়ার পরে আর কি তার মোটামুটি চিকিৎসা, একদিন ছিলাম মেডিকেলে। আচ্ছা। পরে স্বাভাবিক হয়েছে, পরে আবার নিয়ে আসছি বাসায়। তারপরে আমি একটা চিঠি পাই আর কি, ওই চিঠিটা পড়লাম। চিঠিটা পড়ে দেখলাম যে ওই ছেলের সাথে সে সম্পর্ক করছে। হ্যাঁ হ্যাঁ। সেই ছেলেটা তারে মানে খালি অ্যাভয়েড করবার চাই, মানে ছেলেটা অ্যাভয়েড করছে ওকে। জি জি জি, মানে ওই এইগুলি ওই চিঠির ভিতরে লেখা আছে যে যদি তুমি আমার পছন্দই করবা বা ভালোই বাসবা, তাহলে এখন দূরে কেন পালাইতেছো? তুমি তো আমার ব্যাপারে জানো সবকিছু। হ্যাঁ। তাহলে তো এই দুনিয়াতে আর আমার থাইকে কি হবে? বা আমি তো আমার ব্যাপারটা আমি কারো বলতেও পারতেছি না। মানে এই ধরনের এগুলা লেখা চিঠি লেখা তারপরে সে এই কাজটা করতে গেছিল। এই তখনই আমি সবকিছু জানছি। পরে ওই ছেলেটারও পাইছি, ছেলেটা পাইছি। ছেলেটা ওই দিনটা ওইখানে উপস্থিত ছিল। আমি অফিস থেকে বাসায় আসার আগে ওই ছেলেটাও আসছে। আচ্ছা। পরে ওই ছেলে সহ মেডিকেলে গেছি। পরে ওই ছেলেটা আবার আমারে ওই মেডিকেলে আমার পাওয়ার ভিতরে একদম ঢুকছে খুব শক্ত করে ধরে কইছে, আঙ্কেল আমার মাফ করে দেন, আমারে যা শাস্তি দেন তাই হবে, কিন্তু ওরে যেভাবে হোক আপনি বাঁচান, আমি তারে পছন্দ করি। ওই ছেলেটা ওইখানে আমার বলে মেডিকেলে, আগে আমি জানতাম না। তারপরে আমি তো আমার মেয়েকে ভালোভাবে জিগাইলাম, কথা বললাম। পরে সে বলছি যে আমি তো তারে পছন্দ করছি, তারে অনেক চেষ্টা করছি, অনেক কিছু বলছি, আমার আগের ঘটনার কথা বলছি। সবকিছু বলার পরে সে সব মাইনা নিছে। এখন সে বাইট করে, এইটা করে, ওইটা করে। এখন তুমি এটা দেখো কি করে, মানে মেয়ের অভিযোগটা কি? মেয়ের অভিযোগ হয়েছে যে
সে ওই যে তার একটু খালি মানে দিন তারিখ দেয় যে তুমি একটু ধৈর্য ধরো। আচ্ছা, সময় ক্ষেপণ করছে সমস্যা। হ্যাঁ, জি জি। তারপরে আমি বিষয়টা আমি আরো আমার মুরব্বি করে নিয়ে মানে আমার গার্জিয়ানকে নিয়ে আমি একটু বিষয়টা দেখলাম ভালোভাবে। দেখে পরে ওই ছেলের যে মামা, ছেলের গার্জিয়ান, আমার মনে একটু শর্ট করে বললে ভালো হয়, কেমন? হ্যাঁ, তারপর ওই পারিবারিক ভাবে বসা হলো। হ্যাঁ, জি 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 জি। তারপরে ওই তারা আসলো, আমার কাছে আসলো, মানে এইভাবে সামাজিক ভাবে যেভাবে আর কি মেয়ে দেখতে আসে এইভাবে তারাও আসলো, আমরাও গেলাম। যাওয়ার পরে আমরা আবার এটা বিয়ের ব্যবস্থা করলাম। সম্পর্ক কি করে আর কি, মানে সামাজিক যেভাবে হয় আর কি, সামাজিক। বুঝেছি। হ্যাঁ, তখন তাদের সাথে কথা ছিল যে মাস্টার্স পরীক্ষার পরে এরা অনুষ্ঠান করে ওটাই নিয়ে যাবো, আমিও অনুষ্ঠান করে দিব, এই ধরনের আর কি। কিন্তু এখন আবারও ওই এদের পক্ষের থেকে, এই ছেলেদের পক্ষের থেকে এরা আবারও একটু মানে খালি দিন তারিখ করতেছে, পিস পাওয়া মারতেছে। আর এদিকটা আমার মেয়েটা খুবই মানে একদম মানে অসুস্থ ফিল করতেছে। সে নিজেও মাঝে মাঝে মানে খুবই কি করে মানে তার ওই পিছনের কথা তার মাথায় চলে আসে যে তাহলে আমি বাইসে থেকে কি করব, আমার মানুষ ঢুকা কেন দিবে, আমি আমার অপরাধ কি? বাবা, আমি তো বাবা হয়ে সহ্য করতে পারতাছি না বিষয়টা। এখন আমি আসলে কি করব, আমি বাবা হয়ে কি করতে পারি ম্যাডাম? না, খুবই অসহায় লাগছে, বুঝতে পারছি। আমি একটু ভুলে গেছি প্রথমটার ব্যাপারে কি হয়েছিল, প্রথম বিয়েটার ব্যাপারে। প্রথম বিয়েটা হয়েছে যে ছেলেটা বিয়ে করছিল সেই ছেলেটা অনেকদিন নাকি বিদেশে ছিল। আচ্ছা, এটা হচ্ছে ছেলের বাবার অভিযোগ, আমার কাছে বলছে যে ছেলেটা বিদেশে যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই। আচ্ছা, পরে তারা স্বেচ্ছায় মানে সবকিছু সামাজিক ভাবে বইসা আমরা এটা মানে ডিসকাস করে বিয়েটা তখন এই করা হয়েছে, মানে ডিভোর্স নেওয়া হয়েছে। আচ্ছা, জি জি জি। মানে ছেলেটা বিদেশে ছিল কিন্তু ওকে যখন বিয়ে করে তখন দেশেই ছিল। জি জি। কিন্তু সেটা পারিবারিক ভাবে হয়নি বিয়েটা। বিয়েটা পারিবারিক ভাবে হয়েছিল, কিন্তু ছেলেটা যে এতটুকু খারাপ বা হয়েছে এটা ওই তারাও বুঝতে পারে না, আর আমরাও তখন এতটা বুঝতে পারি। সেটা কতদিন আগে? সেটা এখন থেকে 4 বছর আগে ম্যাডাম, ওই করোনা যখন দেশে ছিল, কোভিডের সময়। আচ্ছা আচ্ছা, ওকে। আর সেকেন্ড টাইম যে এটা ওর আরেকটি সম্পর্ক হলো, এটা রিসেন্ট, তাই তো? জি জি। আচ্ছা, মানে ও যে নিজের ক্ষতি করার চেষ্টা করলো সেটা কবেকার কথা? এটা 1 বছর হয়ে গেছে ম্যাডাম। সেটাও 1 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দুই পক্ষ বসে যে মানে বিয়ে শাদীর কোনো পাকা কথা সেটা হয়নি, বা মানে আক্ট করে রাখা বা এরকম কিছু করা হয়নি। এখন পাকা কথা বলতে এদের সাথে তো সবকিছু কথা পাকা হয়েছে, বিয়া হয়েছে, তারা উড়াইয়া বউ নিয়ে যাবে। ও আক্ট হয়ে গেছে? জি জি। এখন তারা খালি মানে দিন কাপন করতেছে, মানে দেরি করতেছে, সময় নিচ্ছে খালি। হ্যাঁ, এদিকটা আমার মেয়ে এটা নিয়ে খুব মানে টেনশনে। বুঝেছি। ছেলেটা কি বলছে? ছেলেটা বলতেছে তুমি একটু সবুর করো, একটু সবুর করো। ছেলেটা 1 বছর তো হয়ে গেছে, আর কত সবুর করবে? হ্যাঁ, মানে সবুর কেন করতে বলছে? ওকে কোনো কারণ বলছে? সেই কারণটা ওই তার ফ্যামিলির সাথে সে পারতেছে না, তার ফ্যামিলি তারে নানান ভাবে নানান দিক দিয়া খুব চাপ দিতেছে। তো সে তো একজন প্রাপ্তবয়স্ক হিসেবে মতামত দিয়েছে এবং আক্ট তো হয়ে গেছে, তাই না? জি। তাহলে ছেলেটা এখন তো ন্যাচারালি, মেয়েটা একবার নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছে, কাজে এরকম ভাবে বারবার করে ওকে ধোকা দিলে তো ওর কষ্ট হবারই কথা ভীষণ। আমি বুঝতে পারছি যে বাবা হিসেবে অনেক কষ্ট হচ্ছে। এখন আজকে প্রশ্নটা কি আমাদের জন্য ম্যাডাম? এখন ওই যে আসলে আমি তো দিশাহারা, এখন আমি কি করব, আমি কি করলে আমার মেয়েটা ভালো থাকবে বা আমি এখন বুঝতেছি না। আমি নিজেও ম্যাডাম, ও যদি কান্দে, ও কাঁদতে গেলে আমার তখন মানে খুবই কি লাগে, আমার দম আটকে আটকে আসে। ওর যদি মন খারাপ থাকে ম্যাডাম, ও একাই আমার মেয়ে, ও একাই আমার সন্তান, আমার আর কোনো সন্তান নাই। সেটাই। হ্যাঁ,
ও ও কি আজকে কথা বলতো? ওকে বলতো মানে ও কি মানে ও নিজে কথা বলতো আমাদের সাথে নাকি? না ম্যাডাম, ও জানে না আমি যে আপনাকে আচ্ছা, ও বলি যে জানে না। আপনাকে ম্যাডাম চিনে, ও আপনাকে চিনে, ও সাইকোলজিস্ট ম্যাডাম। আচ্ছা, ও নিজে সাইকোলজি পড়েছে। বিভাগে। আচ্ছা, জি জি জি, কাউন্সিলিং বিভাগে। ঠিক আছে, আমার মনে হয় এত ডিটেল পরিচয় দরকার নেই, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন থাকলে করো তোমরা। সঞ্জিতা, কোনো প্রশ্ন নেই? আমি একটা জিনিস বোঝার জন্য ওনাকে জিজ্ঞেস করে জানতে চাই, ওই যে ওরা আগ করলো, রাজি হলো, তারপরে যে ডেট ফেলছে, আপনার কাছে কি মনে হয় এটা আসলে তারা কি করছে, কি চায় তারা আসলে? অ্যাকচুয়ালি তারা মনে হচ্ছে যে এদের গার্জিয়ান পক্ষ থেকে মনে হচ্ছে যে এরা একটু লোভী লোক, তারা মানে ধন সম্পত্তির দিকে তাদের লোভ বেশি, এই ধরনের কিছুটা বোঝা যেতেছে আর কি। এমনকি আমরা গার্জিয়ানরা কয়েকবার বসছি ওই বিষয়টা নিয়ে, কিন্তু ডাইরেক্টলি সে বলে না, তারা ডাইরেক্টলি বলে না আমারে টাকা দাও বা বাড়ি করে দাও বা গাড়ি করে দাও, ডাইরেক্টলি বলে না। আচ্ছা, করা যাচ্ছে আর কি। জি না, সেই ক্ষেত্রে আপনি আপনার বন্ধু কিংবা আত্মীয় স্বজন কিংবা এলাকার মুরব্বীর সাথে আলাপ করে একটা মিটিং এর কথা কিংবা কিছু এইরকম ভাববেন, নাকি কি ভাবছেন আপনি কষ্ট কমাবার জন্য? আমি স্যার ওই যে আমার বন্ধু বা আমাদের গার্জিয়ান পক্ষের 2-4 জন নিয়ে তাদের সাথে বসছি, হ্যাঁ, বৈশা তারপরে আলোচনা করছি। তারা ওইটাই বলে যে সামনে আনবো, বউদের সামনে আনবো, কিন্তু তারা বুয়ার কথা বলছে। ঠিক আছে, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা সবার পক্ষ থেকে আমাদের সমবেদনা থাকলো, সহমর্মিতা থাকলো, আমরা আলোচনা করছি। কেমন? ওকে, কিছু বলবে তুমি প্রথমে? এটা পরিস্থিতি জটিল, এটা বোঝা যাচ্ছে, এবং দ্যার ইজ এ পসিবিলিটি অফ ফাইনাল ব্রেকআপ, অথবা ওই যে টাকার বিনিময়ে বিয়ে একখানা দেখাবে, এরকম একখানা হতেও পারে। টাকার বিনিময়ে যৌতুক নিয়ে বিয়েটা ঢাকঢুম করে উঠে নিয়ে যাবে। তারপরেও যে কি সম্পর্ক হবে, যদি মোটিভটা ওই ভালোবাসার সম্পর্ক না হয়, যেটা মেয়েটা ওইভাবে দেখে, ছেলেটা এবং ফ্যামিলিটা মনে হয় ভালোবাসা না, বিয়েটাকে কমার্শিয়ালি দেখছে। বাবার কথা থেকে আমার যেটা ওয়ান অফ দি পসিবিলিটি, হয়তো ওনারা রিচও, তো এখানেও একটা ডান দিকে একটা ব্যাপার আছে। তো সুতরাং এটা এখন উনি কিভাবে আগাবেন সেটা হচ্ছে ব্যাপার। উনি কি কোপ করে মাটি কামড়ে দেখি আর কিছুদিন কি হয়, নাকি উনি ভাববেন যে না, এখানে তো জটিলতা আছে, আমি রিস্কের মধ্যে যাব কেন। তো সেই জন্য বলছিলাম ওনার বন্ধু এবং এলাকার মুরব্বী সহ আলোচনা করে হয় ওনারা বিয়ে করবে, কি শর্তে করবে, এবং আস্থা অর্জন করতে হবে। বললো না আক্ত হয়েছে, কিন্তু উঠিয়ে নিচ্ছে না। আক্ত মানে তো বিয়ে না, বিয়ে কিন্তু উঠিয়ে না নিলে তো বিয়েটা কার্যকর হলো না, অকার্যকর বিয়ে। তো এখন উঠিয়ে দিতে গেলে তো একটা আস্থাও লাগবে। আমি বিয়েকে কেন দিব যদি আমি দেখি যে না, তাদের অ্যাটিটিউড খারাপ। তো এটা একটা ইস্যু। মানে মোট কথা এসপার ওসপার কিছু হওয়া দরকার আর কি। হ্যাঁ, ওটার জন্য এভাবে ঝুলিয়ে রাখাটা ঠিক না, প্রসেস করতে হবে, ওনাকে কোপ করতে হবে। হয় আমি চেষ্টা করব বিয়েটা যেন হয় এবং ভালো থাকবে ওই ভরসায়, আর যদি মনে হয় না মেয়েটা তো ভালো থাকবে না, আর এক ট্র্যাপে পড়বে, আর এক ফাঁদে পড়বে, ও যেখানে একবার মানাই যেতে চলে যাচ্ছিল, ছেলেটা এসে আবার মাপ চেয়ে বললো যে না, ওকে বাঁচান, তো ছেলেটা তাকে ফিলও করে। তো এই অবস্থায় এটা একটা ড্রামাটিক ভাবে আগাচ্ছে। তো উনি খালি বাবা হিসেবে চিন্তা করছেন, সেটা ভালো, কিন্তু ছেলেটার সাথেও কথা বলাটা দরকার আলাদা করে, সেটা পসিবল কিনা দেখা দরকার। বাবার কথা শুনে বোঝা যাচ্ছিল বাবা অনেক অসহায় ফিল করছেন মেয়ের পরিস্থিতিটা নিয়ে। তো অবশ্যই মানে এটা হবারই কথা, মেয়ের এরকম একটা ঘটনা। প্রথমত একটা জায়গা হচ্ছে মেয়েটার জায়গা থেকে আপা
প্রথমে একটা সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্কটা অপ্রত্যাশিতভাবে হয়তোবা সেটাকে শেষ করতে হয়েছে, সেটার জন্য হয়তোবা সে খুব একটা সময়ও পায়নি। তো এইটার একটা কষ্ট হয়তো তার ভেতরে জমা ছিল বা কিছু অনুভূতি তার ভিতরে জমা ছিল। এর পরবর্তীতে সে আবার আরেকজনের সাথে একটা বিশ্বাসের সম্পর্কে গেল, এবং এখন কিন্তু যেটা হলো যে ছেলেটার সাথে সম্পর্কে যে সিচুয়েশনটা হচ্ছে তাতে করে কিন্তু সে আবারও একটু ট্রাস্টটা ভেঙে যাবে, এই ভয়টা হয়তো তার ভেতরে আরো তীব্র মাত্রায় করছে। তো যেহেতু আগের একটা কষ্ট লাগা, আগের কিছু খারাপ লাগা তার ভেতরে জমা, এই ঘটনাটার প্রেক্ষিতে সেটা আরো তীব্র মাত্রায় অনুভব হচ্ছে। মেয়েটা যে ঘটনাটা ঘটিয়েছে একটা সময়ে কিন্তু সে আত্মহত্যার মতো চেষ্টা করেছে, সেটা ওর পরিস্থিতিটা ওর সাথে কথা বললে হয়তো বোঝা যাবে সে অতিরিক্ত চাপে পড়ে গিয়ে এই কাজটা করেছিল। মানে ছেলেটা সেই সময়ে তার সিদ্ধান্তে রাজি হচ্ছিল না, এই কারণেই সেটা হয়েছিল না, সে মানে আবারও একটা ভাবছিল যে সম্পর্কটা বুঝি টিকবে না, এইটা থেকে হয়েছে কিনা। কিন্তু সে কিন্তু এরকম একটা কাজ করেছে এবং তার ট্রিটমেন্ট নিতে হয়েছে। এখনো যেটা হচ্ছে যে ও কিন্তু বারবারই এই কথাটা বলছে, জীবনটা রেখে কি হবে, এমন এই কথাটা বলাটা তার মানে এই দাঁড়াচ্ছে সে মানসিকভাবে ভালো নেই। তো আমি বাবাকে বলবো, আমি আপনার অসহায়ত্ব বুঝছি, কিন্তু একই সাথে আপনি সন্তানের সাথে কথা বলেন, একটু বুঝান তাকে। সে যেহেতু এই মানসিক বিষয়গুলো সম্পর্কে সচেতন আছে, সে যেন একজনের সেবাটা নেয়। এই সেবাটা এমন না যে শুধু তার ডিপার্টমেন্ট থেকে নিতে হবে, যেহেতু আপনি বলছিলেন যে ডিপার্টমেন্টের বাইরেও যারা কাজ করছেন সেখান থেকেও কিন্তু সেবাটা নিতে পারেন। তো এই সেবাটা নিক, সাইকোথেরাপি নিক, এবং সেই জায়গা থেকে হয়তো বা তার প্রয়োজন পড়লে এরপরে অন্য কোনো জায়গায় রেফার করতে হলে সাইকোথেরাপিস্ট কিন্তু সেই জায়গাটা করবেন। আর একই সাথে বাবার জায়গাটা আমি বলবো যে আপনি যখন সন্তানকে নিয়ে আসবেন সাইকোথেরাপির জন্য, তখন কিন্তু আপনার সাথেও হয়তো বা সাইকোথেরাপিস্ট কথা বলবেন, বা আপনার পরিবারের আরো 2-1 সদস্যের সাথে কথা বলবেন কিভাবে তাকে মানসিকভাবে সাপোর্টটা দেওয়া যায়। এখন এই মুহূর্তে আমি বলবো বাবা হিসেবে আপনি যতটা পারেন সন্তানকে সেই আবেগীয় ফিলিংটা দেন যে আপনারা তার এই পরিস্থিতির সাথে আছেন, তার এই অনুভূতির সাথে আছেন, তার কথাগুলো শোনেন, তাকে খুব বেশি একা না রাখা, তার মনে দ্বন্দ্বগুলো কোথায়, ভয়গুলো কোথায়, এগুলো বোঝার একটু চেষ্টাটা করে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট্ট একটা ফোন নিয়ে নিই, আমাদের সময় প্রায় শেষ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। একটু দ্রুত বলতে হবে, সময় খুব কমে এসেছে। হ্যাঁ ঠিক আছে ম্যাম। হ্যাঁ জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওকে ম্যাম, ওকে ম্যাম। আমার একটা ছেলে 10 বছর প্লাস, কিন্তু ওর স্মরণ শক্তি খুব কম। আর টেলিভিশনের ভলিউমটা একদম 0 করে দিতে হবে। হ্যাঁ ওকে ওকে ওকে। জি, 10 বছরের ছেলে, স্মরণ শক্তি কম, তারপর ম্যাম ওরে যদি মানে কিছু একটা বলি, ওর ওই মানে ওইটা কোনো খেয়াল নাই। আর ও আর কি যেটা বুঝেছে সেটা আছে, ও ওইটাই বুঝে, ওইটা হোক বা না হোক। আর আমরা যে জিনিসটা বুঝাইতেছি ওইটা করতে চাইতেছে না, ওটা ওই বলতে চাইতে আছে। মানে একটা উদাহরণ দিলে ভালো হয়। উদাহরণ, ও স্কুলে একটা ঘটনা ঘটছে যে এই ঘটনা না এইভাবে না এইভাবে, ওইটা বলতে যে পুরা মানে পেঁচা ফেলাইতে আছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। বা ওর আম্মু বললো যে এই জিনিসটা করো, এই জিনিসটা না করে ও অন্য এই করবো। ওর আম্মুর সাথে একটু কথা বলেন। আমাদের সময় খুবই কম, একটু তাড়াতাড়ি বলতে হবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু জলদি করে বলতে হবে। কি হচ্ছে 10 বছরের বাচ্চাটার? আমার ছেলেটা একটু বেখেয়ালি, আর আরেকটা কথা হচ্ছে মানে কথাগুলো এলোমেলো ভাবে বলে, কথা গোছায় বলতে পারে না ম্যাম। তো ও মানে সবচেয়ে বেশি বেশি কথা বলছে, মানে অল্প তো শেষ করা যায়, এগুলো বুঝতে পারতেছি না। বেশি কথা বলে? বেশি কথা বলে ম্যাম, সব সময়। ও পড়াশোনা কেমন করছে? পড়াশোনা ম্যাম ভালো, কিন্তু পড়াশোনা ভালো কিন্তু বেশি পড়তে হয় না। তারও বলে যে ওই বাসায় পড়ান না। আমি বলি যে বাসায় কেউ পড়ার কথা বললে বলে যে হ্যাঁ স্যারের পড়া কমপ্লিট, অথচ স্যার আসলে বলে যে আবার আজকে পড়ে নাই, কিন্তু স্যারের কাছে পড়াটা ঠিকই দিতে পারতেছে। আচ্ছা, তার মানে তো ইন্টেলিজেন্ট বাচ্চা, তাই না? বুদ্ধিমান বাচ্চা। ম্যাম একটু বুদ্ধিমান বলবো, কিন্তু কথার ক্ষেত্রে মানে বুদ্ধি একেবারেই কম।
আচ্ছা, মানে কিরকম একটা ছোট্ট করে উদাহরণ দেওয়া যায় যে এরকম ভাবে পেঁচিয়ে ফেলে কথা? যেমন ধরেন স্কুলে একটা ঝামেলা হয়েছে, সেটা আপনি মানে ও অল্পতেই বলবে, বুঝতে পারছেন? মানে ও এমন ভাবে কথাগুলো বলতেছে, অনেক বড় করতেছে, একটা বিষয় অনেক বড় করে কথা বলবে, মানে ওটাকে অনেক বিস্তারিত বলে, তাই তো? বিস্তারিত ম্যাম। তাতে অসুবিধা কোথায়? ও বলতে চাইছে যখন, বলতে দিতে অসুবিধা কোথায়? আরো সমস্যা আছে ম্যাম। সমস্যা হচ্ছে আমার আরেকটা বাচ্চা আছে, ওর তো 10 বছর প্লাস, আর ছোট ছেলেটা হচ্ছে 8 বছর। তো দুই ভাই মানে সারাক্ষণই ঝগড়া, ও যে ছোট আর ও যে বড়, এই জিনিসটা বড়টা বুঝেই না। আচ্ছা, মাত্র 2 বছরের তফাতের এত তাড়াতাড়ি তো, মানে এত অল্প তফাতে কিন্তু ওরা বোঝার কথা না। ও নিজেকেও এখনো ছোটই ভাবছে, কেমন? ম্যাম আমি মানে ওর কথার ভিতরে মানে একটু খুঁজেই পাই যে কথাগুলো যে কিভাবে বলে, আমি আপনাকে কিভাবে বুঝাইবো। মানে ও যখন কথা বলে তখন আর কি এইগুলা বোঝা যায়। এখন তো আমি আপনাকে বুঝাবো কিভাবে? আমি বুঝেছি, একটা মানে আমাদের সময় খুব কমে এসেছে। একটা কি উদাহরণ দেওয়া যায় এই কথাটা এইভাবে না বলে সে এইভাবে বলছে, এরকম একটা উদাহরণ? ভালো হয় আমি একটুকে দেই, একটু মানে 2 মিনিটের ভিতরে যদি ওর সাথে কথা বলতে পারেন তাহলে মানে বেশি ভালো হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমার মা যে কি বলছেন তুমি শুনেছো? জি ম্যাম। হ্যাঁ, তুমি কি একমত মার সাথে যে তুমি কথা অনেক বড় লম্বা করে ফেলো কথা বলার সময়? জি ম্যাম, আমার এটা একটা সমস্যার মতো। হ্যাঁ, তুমি নিজে থেকে বলো, বাবা আবার ওপাশ থেকে কি বলে দিচ্ছেন, বলে ফেলো তাড়াতাড়ি করে। তোমার সমস্যাটা কি হচ্ছে বলো? জি ম্যাম, আমার সমস্যা হলো আমি সবকিছু গুছিয়ে বলতে পারি না। তো এই যে এখন সুন্দর করে কথা বলছো, যে গুছিয়ে বলছো যে, কিন্তু আমার মা বাবা সেটা বোঝে না। মা বাবা সেটা বুঝতে পারছেন না। তোমার কি মনে হয় এটা কোনো সমস্যা? জি, আমার তো মনে হয় না। তোমার মনে হয় না? তোমার বন্ধু বান্ধব আছে? জি হ্যাঁ। আচ্ছা, আর স্কুলের পড়াটা ঠিক মতো করছো? জি। আচ্ছা, এবং তুমি যে মা বলছিলেন যে তুমি বড় ও ছোট, তুমি নাকি বুঝতে চাও না, তো সেটা নিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে? ও ছোট হয়ে আমাকে অনেক মারে, আর মাঝে মাঝে আর কি এমন জোরে ধাক্কা দেয় যার ফলে নাকি আমি উঠতে পারি না। আরে, ব্যথা দিয়ে দেয় না? ওকে, তোমাকে ফেলে দেয়? যদি আমি মারি ওকে, আমি শুইতে না শুইতে ও মাকে যারা বলে যে আমাকে মারছে, তখন মা বলে যে তুই বড়, তুই তো বুঝিস না। না না, তুমি একদম এত বড় হওনি। আর তুমি যে আরেকজন ভাই যে হয়ে গেল 2 বছরের মাথায়, তোমার কি একটু মনে হচ্ছে তোমার আদরটা কমে গেছে? জি ম্যাম। তোমার ভাইটা যে হলো তারপর থেকে কি তোমার আদর একটু কমে গেছে? জি ম্যাম, এটা সাধারণ। এটা সাধারণ, ঠিক আছে। আমরা আলোচনা করি, তোমরা শোনো। হ্যাঁ, আমাদের সময় একদম ফুরিয়ে এসছে, তোমরা শোনো, আমাদের অতিথিরা আলোচনা করবে। বল চট করে, আমাদের এখন প্রশ্ন করার সময় নেই। খুবই সুন্দর করে ও কিন্তু ওর কথাগুলো বললো আপা, মানে খুবই বলতে হয় যে ও সাবলীল ভাবে এবং নিজেকে এক্সপ্রেস করলো। স্মার্ট বাচ্চা, হ্যাঁ খুবই স্মার্ট। তো ধন্যবাদ তোমাকে যে তুমি বলেছো, তুমি শুনছো হয়তো। তো যে জায়গাগুলো ও বললো আপা, ওর কথা থেকে যেটুকু বুঝলাম যে ওই বলছে মা বাবা বোঝে না। হ্যাঁ, ওকে হয়তো বা যেই বিষয়গুলো বলা হচ্ছে ও হয়তো বা অপ্রাসঙ্গিক। বাবা মা বলছেন যে কথা বলে বেশি, কিন্তু বলছেন না কিন্তু অপ্রাসঙ্গিক। হ্যাঁ, আপনি যখন জিজ্ঞেস করছিলেন তখন কিন্তু বলছিল যে কথাটাকে বাড়িয়ে বলে। সো এটা কিন্তু একটা অভ্যস্ততার ব্যাপার আসলে, যে স্পেসিফিক ভাবে কথা বলা। এটা আমরা অনেক বড়রাও কিন্তু ওর কথার মধ্যে অনেক ডিটেইল থাকে হয়তো। হ্যাঁ, ডিটেইল থাকে। তো অনেক বড়রাও কিন্তু আমরা অভ্যস্ত না যে খুব স্পেসিফিকলি কথাটা বলা বা নিজেকে এক্সপ্রেস করা। তো সেই জায়গায় হয়তো বা বাবা মার কাছে একটু অস্বস্তি হচ্ছে। এমন যেহেতু বলছিলেন যে দুই ভাইয়ের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, সেজন্য হয়তো বাবা মা চিন্তিত হয়ে ফোনটা করেছেন। আপনাদের চিন্তাটা ঠিক আছে, আপনারা ভাবছেন তার মানে হয়তো আপনারা চাইছেন বাচ্চাটা আরো সুন্দর করে শিখুক নিজেকে প্রকাশ করাটা।
হ্যাঁ, এবং সেই যে একটু বলবো যে বাচ্চাটা কিন্তু বলল একটা কথা যে ছোট ভাইয়ের ব্যাপারটাতে একটা জিনিস আসছে, কিন্তু বাবা মা বলে যে তুই বড়, বুঝতে মানে তোমাকে বুঝতে হবে, হ্যাঁ এরকম একটা কথা। তো আসলে ওর বয়সটা কিন্তু বেশি না, মাত্র 10 বা 10-এর চেয়ে কিছুটা বেশি। তো বাবা মা হিসেবে আমি একটু বলবো যে একটু ওকে এই জায়গাটা খেয়াল করা, ওর বয়সটা যে বেশি না, ওকে একটু সময় দেওয়াটা দরকার। পরিবারে আরেকজন সদস্য যখন আসে, বড় সন্তানটা কিন্তু একটু ক্রাইসিস ফিল করে, এমন যখন কিনা আবার এই যে কনফ্লিক্ট হয়, যখন এই ধরনের কথাগুলো হয়, তখন কিন্তু ক্রাইসিসটা আরো বেশি। আবার বলা হয় ও ছোট ছোট, তখন ও কিন্তু একটু ডিপ্রাইভ, মানে একটু বঞ্চিত বোধ করে। তো সেই জায়গাটা হয়, একটু কথা বলা বাচ্চার সাথে, একটু এই কথাগুলোর পরিবর্তে কিভাবে একটু পজিটিভ ওয়েতে ওকে একটু বলা যায়, সেই জায়গাগুলো ওকে ধরিয়ে দেয়া, এবং স্পেসিফিক্যালি নিজেকে কিভাবে প্রকাশ করা যায়, এরকম করেও কয়েকটা উদাহরণ বাবা মা সন্তানকে দিতে পারে। তাড়াতাড়ি বলো, একেবারে তাড়াতাড়ি হলো। আমার মনে হয় ছোট ছেলেটাকেই বোঝা দরকার আমাদের, ও কেন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এমনও হতে পারে, এবং বাবা মাকেও বোঝা দরকার যে বাবা মা এমন কিছু করছেন যে ওদের মধ্যে কম্পিটিশন, ডিসক্রিমিনেশন এবং কি বলা যায় অস্বস্তি তৈরি হচ্ছে, একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন একটা ফ্যামিলি থেরাপির মতো সেশন করে, প্রপার অ্যাসেসমেন্ট করে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, এটুকুই বলি আজকে। পরিবারের সবাই না, যে আমার মনে বাবা মারই গেলে ভালো হয় না, ওই ছোট বাচ্চাটাকেও লাগবে, ওর সাথে কি নিয়ে লেগে যায় এবং এটা মিস হ্যান্ডেল হয়ে পরে বড়টা ব্লেমটা পায় এবং মারটা সেই খায়, ওই অর্থে সে একটা সহজ সরল এবং ইন্টেলিজেন্ট চাইল্ড, সেটাই। এবং সে বলেছে বাবা মাই বোঝে না, হ্যাঁ ঠিকই বলেছে, হ্যাঁ ঠিকই বলেছে, না মানে ওর ধারণাটা বলেছে। আচ্ছা, আমার মনে হয় যে আমরা শেষে একদম 1-2 মিনিট আছে, তুমি একটু দ্রুত আজকের বিষয়টা নিয়ে যদি দুটো কথা বলো। বিষয়টা তো হলো প্রেমে পড়লে, সম্পর্কের ভিতরে গেলে, যে সম্পর্কই হোক, মানুষ অনেক কথা ভাবে, অনেক কিছু ফিল করে, এই ফিলিংটা খুবই ইনোভেটিভ। যদি নতুন প্রেম হয় তাহলে তো কথাই নেই, অনেক আশা জাগে, অনেক কথা ভাবতে ভাবতে অবসেশন হয়ে যায়। এর ভিতর দিয়ে নিজের সম্পর্কে যেমন জানা যায়, পার্টনারকেও জানা যায়। জানতে গিয়ে আমরা যেমন ক্লোজ হতে পারি আরও বেশি, আবার ডিস্টেন্সও চলে যেতে পারি যদি দেখা যায় যে মিলছে না এবং ফ্রিকোয়েন্সিতে মিলছে না, ভুল বোঝাবুঝি হচ্ছে, ফ্রাস্ট্রেশন হচ্ছে। তো এইটা খুব, এতটুকুই বলি আজকে যে এটা একটা বিশেষ মনের পরিবর্তিত অবস্থা। একজনকে ভালো লাগা অথবা কাউকে ভালো লেগেছে, এইটা একটা বিশেষ অবস্থা লাইফের জন্য, কিন্তু তার মানে না যে প্রত্যাশা অনুযায়ী সবকিছু পেয়ে যাবো আমরা। এটা প্রপারলি করতে হবে, ম্যানেজ করতে হবে। সেটা তো আছে, বাট আমরা সম্পর্কের ভিতর দিয়ে নিজেকে চেনারও সুযোগ পাই, নিজেকেও যেমন চিনি, পার্টনারকেও চিনতে পারি। যদি আমরা সম্পর্কটা করতে গিয়ে বুঝি যে কে কোথায় ভুল করছে না সঠিক করছে ইত্যাদি আর কি, নানা জটিলতা আসতে পারে। অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হবে এবার। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে যখন আমাদেরকে কেউ কষ্ট দেয়, আমাদের মনে কেউ আঘাত দেয়, তখন আমরা সেই আঘাতটার কথা সবার কাছে বলে বাড়াবো কিনা, এবং সবার কাছ থেকে মানে আমরা একটা মানে সাপোর্ট সিক করবো কিনা, যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার আঘাতটা তোমরা ঠিক করে দাও, অর্থাৎ আমি একটা ভিকটিম রোলে কি চলে যাব কিনা। আমাদের অনেক সময় নিজেকে ভিকটিম মনে হয়, অর্থাৎ একটা পজিশন নিয়ে আমরা পুয়ার মি, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি খুব মানে আমার মতন কষ্টে আর কেউ নেই, এরকম একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হয় এবং সবাইকে আমরা জনে জনে বলতে থাকি। সেটা করব একটা ভিকটিমের জায়গা থেকে বিহেভ করব, নাকি নিজের কষ্টটা নিজেই একটু বোঝার চেষ্টা করব, প্রয়োজনে আমরা সঠিক জায়গায় গিয়ে আমাদের ভিকটিমের জায়গা থেকে একটু বেরিয়ে আসতে পারি কিনা। কারণ আমরা অন্য মানুষের কাছ থেকে বলে আসলে খুব সঠিক ধারণাটা পাই না যে আমার কেন এরকম লাগছে। আমরা সে বিষয় নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কি বলবো, শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে বিদায়।